কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। কোয়ারেন্টিন রিডিংসের চতুর্থ পর্যায়ে আপনারা শুনছেন হাসান আজিজুল হকের উপন্যাস আগুন পাখি। উপন্যাসটি পাঠ করছেন নন্দিনী সরকার। আজ দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আগুন পাখি। পৃষ্ঠা 18। আমার বিয়ের ফুল ফুটল। দাদি এখন আর নাই, ভাইটিও কাছে নাই। নতুন মাই তার নিজের খোঁগাটিকে দেখে, আমাকে তেমন আর ওকে নিয়ে বেড়াতে হয় না। এই করতে করতে একদিন আমি হঠাৎ কেমন করে যে বড় হলুম তা নিজেই জানতে পারি নাই। কবে একদিন ভালি ছেড়ে মোটা তাঁতের শাড়ি ধরেছি। তাঁতি বাড়ি থেকেই পাওয়া যেত তখনকার দিনে শাড়ি ধুতি। শাড়ি ধরার পর আর তেমন বাড়ির বাইরে যাই না। পুকুর ডোবা, গাছপালা আর পাঁজর বেরোনো মাটির বাড়ি দেখে বোঝা যেত আমাদের গাঁটো খুব পুরনো। পাকা শয়রান হয়েছিল এই সেদিন যুদ্ধর সময়। দিনে দুটো, সকালে একটো আর সাঁঝবেলা একটো, এই দুটো মোটর গাড়ি যেত ওই পাকা রাস্তা দিয়ে। এছাড়া সারাদিন শুনশান। গাঁটোকে মনে হতো এই দুনিয়ার লয়। আমি তো চিনি গাঁটোকে। গেরস্ত বাড়ির সামনে অত বড় পাকুর গাছ, এ কি অলক্ষণে লয়? পাকুর গাছ থাকবে মাঠের মাঝখানে, না হয় গাঁয়ের মাঝখানটোয়, যেখানে লোকজন এসে বসবে, তামুক খাবে, তা লয়। পাকুর গাছ, মাহারুহ গাছ বাড়ির এগনের ওপর, এই অলক্ষণে লয়? কাকচিল তো বসছেই, শকুনিও এসে বসছে। মরা গরু, বাছুরের হাড়, বেড়াল কুকুরের ছেঁড়া চামড়া, এসব পড়ছে বাড়ির এগনেই। ভিন পাড়ায় যাবার সময় বেলগাছের মাথায় দুটো শাকচুন্নিকে আমি অনেক দিন দুপুরবেলায় পা ঝুলিয়ে বসে থাকতে দেখেছি। পৃষ্ঠা 19। কারুর বাড়ির মাছ ভাজা খাবার যুক্তি। এই গায়ের বাতাসটই এমনি। মাঠের বড় পুকুরটোর ধারে প্যাত্তা তো যে খুশি দেখতে পেত সাঁঝবেলাটা পার হলেই। লোকে এইসব জানতো, তবে এদের ঘরের লোক বলেই মনে করত। লোকে যেন মনে করত মানুষ দুরকম, মরা মানুষ আর জ্যান্ত মানুষ একসাথে তো থাকবেই। যেসব জ্যান্ত মানুষ ঘরে বাইরে ঘুরে বেড়াইছে, তাদের মধ্যে দু একটা মরা মানুষ যে নাই তাকেই বলবে। চেনবার তো বাঘ নাই। কী রূপ নিয়ে কার ভ্যাকে জ্যান্ত মানুষের সাথেই যে জিন ভূত আছে তা কেউ বলতে পারবে না। আমার ছোট মামুর ঘরেই একটু জিন থাকতো, তার কথা আমি নিজের কানে শুনেছি। সে ছিল ভালো জিন। বাড়িতে হঠাৎ মেহমান এলে সরু গলায় ক্যান ক্যান করে বলতো, উষারায় তক্তপোষে মিষ্টি আছে দেখো গা, বাড়িতে অমুক এসেছে, মিষ্টি লাগবে না? মিষ্টি লাগবে তো আপনি আনতে গেলেন কেন? মামু জিজ্ঞাসা করলে। বাড়িতে মেহমান এলে মেহমানদারি করতে হয়, মেহমানের খেদমত করতে হয়। তা তো হয়, তা আপনি কোথা থেকে কার মিষ্টি নিয়ে এলেন? আমরা জিন, আমরা সব পারি। কার না কার মিষ্টি এনেছেন, দাম দিয়েছেন, আমাদের দাম দিতে হয় না। মামু মক্তবের ওস্তাদজি একটু রাগ করে বললে, আর কোনো দিন আনবেন না। টিনের চালের তখন খুব শব্দ হতে লাগলো। জিনও রেগেছে বুঝতে পারা গেল। তাসি যাজ্ঞ লোকে জানে না, আমরা জানি যে রাত দুপুর আর দিন দুপুর একরকম, কোনো তফাৎ নাই। নিশুতেই রাত দুপুর যেমন ছমছম ছমছম করে, দিন দুপুরও তেমনি। পৃষ্ঠা 20। পেটতয় না হলে জ্যৈষ্ঠী মাসের দুপুরবেলায় তখনকার দিনের গায়ের ভেতরে ঢুকতে হবে। দুপুর ঠিক নিশুত রেতের মতন। সারা গা খাঁ খাঁ করছে। রাস্তায় একটি লোক নাই, কোনো পেরানির সারা শব্দ নাই। গরুর গোয়ালের আদার মাচান থেকে ওই যে গাওড়া খটাসটু রাস্তায় গরম ধুলোর ওপর দিয়ে বাপ বাপ বলে ডাকতে ডাকতে যেছে। কে বলবে ওটা খাটাস লয় আর কিছু? আর ওই যে গায়ের ইকোনে উকোনে একটু দুটো পুরনো মাটির ঘর ছিল, যেগুলোর কোনো মানুষ বাস করতো না। আলকাতরা মাখানো আম কাঠের দুয়োর শেকল তালা দেওয়া থাকতো। ওই ঘরগুলো কি একদম ফাঁকা? দেয়াল ঘেরা এগনে ঘরের পিঁড়ে কে একদম শূন্যে? তা লয়, তা লয়। ওইসব ভিটে ওইসব ঘর কেন ছেড়ে যেত লোকে, তাকেও বলতে পারবে না। আবার এই একই গায়ে সকালে কিংবা বৈকালেই যাও, কি সুন্দর।
মানুষ যেচে আসছে, কথা বলছে, ছেলেপিলেরা খিলখিলিয়ে হাসছে, পাড়ার মেয়েগুলো অমনি কোনো ভিটেতে ঝাল ঝাপটি খেলছে। কোথা ভূত কোথা জিন, কেউ কোথাও নাই। বিহানবেলায় কোদাল কাঁধে গরু মোষের লাঙল নিয়ে জোয়ান মরদ ছেলে ছোকরারা মাঠে যেছে। ওস্তাদজি পরিষ্কার একটা খাটো ধুতি পরে মোটা পাঞ্জাবি গায়ে পাঠশালে যেছে। কচি কচি ছেলেরাও যেছে পাঠশালে। কি সুন্দর! তাই বলছিলাম, একই গা, তার কত রকম রূপ। আমি কিন্তু একদিনও পাঠশালে যাই নাই, বাপজি যেতে দেয় নাই। মেয়ে আবার পাঠশালে যে লেখাপড়া শিখে কি করবে? খানিকটু বেয়াদ্দপ হবে, মুখের উপর কথা বলবে, এই তো। এর লেগে পাঠশালে পড়ার কি দরকার? এইরকম দিন যে ছিল একদিন, এখন আর আমরাও পেত্যয় হয় না। তখন লোকের কোনো নড়াচড়া ছিল না, কেউ কোথাও যেত না, সারা জীবন সবাই একসঙ্গে থাকতো। গাঁ থেকে এক কোষ দূরেও কেউ যেত না। মাঠের জমি, ধান, ফসল, আবাদ, পুকুর ঘুরে যে যেখানেই যাক ঠিক সাঁঝের বেলায় ফিরে আসবে। ইহার কিছুতেই বেলিয়ম হবে না। পৃষ্ঠা 21। কেন যাবে মানুষ? হাটে যেতে হতে পারে কোনো দিন, গরুর গাড়িতে ধান বেচতে যেতে পারে গঞ্জে কিংবা মোকামে, না হয় কুটুম বাড়ি যেত 2-4 গাঁ পেরিয়ে। লেখাপড়া শিখে কি করবে গাঁয়ের মানুষ? বাপজি তাই মনে করতো, কার লেগে লেখাপড়া রে বাপু? তা পাঠশালে তো গেলম নাই, তাই বলে বয়স কি বসে থাকবে? হঠাৎ একদিন শুনতে পেলাম আমার বিয়ের সম্বন্ধ হয়েছে। তখন আমার বয়স 14 কি 15। তখনকার দিনের হিসেবে অনেক বয়স। এই আমাদের বয়সের মেয়েদের কোনো একটা ভুল হয়ে গেলে মা চাচিরা বলতো, শরম লাগে না ফ্যাক ফ্যাক করে হাসতে? বিয়ে হলে এতদিনে যে 2 ছেলের মা হতিস। তাইলে আমার বিয়ের সম্বন্ধ যে এলো, তার আশ্চর্যের কথা কি? সম্বন্ধ এলো, কথাবার্তা হতে লাগলো, কিন্তু আমাকে কেউ একটু কথাও শুধুলে না। শুধুবেই বা কেন? এই ব্যাপারে আমার তো কোনো কথা নাই। মুরব্বীরা যা করবে তাই হবে। তারা যদি মনে করে একটু কলা গাছের সাথে আমার বিয়ে দেবে, আমাকে তাই মানতে হবে। এইরকমই ছিল তখনকার দিন। ছেলে হয়তো ততটা লয়, মেয়ে হলো বাপের আঘিন্যে দায়। বাপ যদি মনে করে মেয়েকে কেটে পানিতে ভাসিয়ে দেবে, তাতে কারো কিছু বলার নেই। সেই লেগে বলছি, মেয়ে এই কথা শুধুতেই পারবে না যে কার সাথে তার বিয়ে হচ্ছে। রূপগুণের কথা দূরে থাক, পাত্তরের বয়সটাও শুধুতে পারবে না। বুড়ো হোক ধুরো হোক, মেয়েকে মেনে নিতেই হবে। 60 বছরের বুড়োর সাথে 15 বছরের মেয়ের বিয়ে তখনকার দিনে আকছার হতো। দোজবরে তেজবরে হেঁপড়ুগি মাতাল চোয়ার কাউরির বিয়ে করার লেগে সুন্দর মেয়ের অভাব হতো না। সেদিক থেকে আমার তো মহা কপালের জোর যে শুনলাম পাত্তরের বয়স মাত্র 28 বছর। ইহার চেয়ে ভালো যোগ তখনকার দিনে আর কিছু ছিল না। হলোই বা আমার দ্বিগুণ বয়স। বিয়ে যে হচ্ছে এই পরম ভাগ্য। পৃষ্ঠা 22। এখনকার দিনে ছেলে প্রথম বিয়েই করছে 20 বছর বয়সে, তাতে কোনো দোষ নাই। শুনলাম 4 কোষ দূরের এক গাঁ থেকে সম্বন্ধ হয়েছে। একটু দূর হয়ে গেছে বটে, তবে মোটরে আর রেলে খানিকটা রাস্তা যাওয়া যায়। শুকনো দেশ তো, গরুর গাড়িতে মাঠে মাঠে একবেলার মধ্যেই যাওয়া যাবে। তা দূরেই হোক আর কাছেই হোক, এই সম্বন্ধ ছাড়া যাবে না। নামজাদা বিরাট বংশ, অবস্থাটো এখন একটু পড়েছে বটে, কিন্তু ভাত কাপড়ের অভাব কোনোদিন হবে না। আমি শুধু এইটুকুই শুনলাম। পাত্তর কেমন কি করে এইসব কথা কেউ তুললেও না, আমিও আর কিছু জানতে পেলাম না। তখন কি আর জানি এমন স্বামী আমার কপালে ছিল? ছিপছিপে ছোটোখাটো শ্যামলা রঙের মানুষ, আসমানের বাজের মতন শক্ত, তবু সে সোনার মানুষ। কিন্তু আমার লেগে মোটেই লয়, আর সবার লেগে। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের লেগেই শুধু লয়, সারা দিগরের মানুষের লেগে। আমার কথা আর কি বলবো? আমাকে সে সারা জীবন হেনস্থা করেছে, কত কুবাক্কি বলেছে, হাত ধরে ঘর থেকে বার করে দিতে চেয়েছে। তবু আমি মনের ভেতরে ঠিকই জানি, ভেতরে ভেতরে কি সম্মান সে আমাকে দিয়ে গিয়েছে। কিন্তু সে শুধু ভেতরে ভেতরে, নাইলে তামাম লোকের ভালো করবে, শুধু আমার দিকে চেয়ে দেখবে না। বিয়ে হয়েছিল বৈকালে, সাঁঝ রেতে একসাথ করা হলো। তা শেষ হতে না হতে লোকজন নিয়ে পালকি করে নিজের গায়ে ফিরবে। একবার কি দুবার বলার পর আর কারুর সাধ্যই হলো না রাতটু থেকে যেতে বলতে।
হাজার হলেও মাঠ ভেঙে পালকি নিয়ে এতটা পথ যেতে হবে। দিনকাল ভালো লয়, সঙ্গে সোনাদানা আছে, বেপদ হতে কতক্ষণ। কোনো কথাই সে কানে তুললে না। সঙ্গে কজন লেঠেল আছে, আর বাউরি কাহাররা তো সবাই লেঠেল, ভাবনা কিছু নাই। পৃষ্ঠা 23। মিশমিশে আঁধার রেতে মিশমিশে কালো চারমুষ্ক বাউরি কাহার বাতাসের বেগে পালকি নিয়ে ছুটল মাঠের ওপর দিয়ে। কাহারদের হাতে এই বড় বড় লাঠি, এক একজনা যমদূতের মতন। কে তাদের সামনে দাঁড়াবে? সঙ্গের বরযাত্রী লোক লস্কর সে আঁধারেই তাদের সাথে সাথে ছুটল। খালি একজনার হাতে একটু ডেললাইটের আলো। নতুন মায়ের তখন আবার ছেলেপুলে হবে, এইটুকুনি মানুষ তেমন লড়তে চড়তে পারছে না। ইয়ার মধ্যে তার এক খোকা হয়েছে। লিওম মতন নতুন মা আমাকে জড়িয়ে ধরে কাঁদলে আমিও কাঁদলাম। এইরকমই নিয়ম ছিল, গলা জড়িয়ে কাঁদতে হবে, নইলে নিন্দে হবে। তবে কেউ কাঁদত লিওম মতন, একটু হু হু করলে, ফোঁত ফোঁত করে নিচে নাক ঝাড়লে, আবার কারু কারু বুকের কবাট ফেটে যেত যেন। আমার ঠিক তাই হলো। এই মা, এই ভাই, এই বাড়ি ঘর ঘাট পুকুর, এই আসমান জমিন সব ছেড়ে চিরকালের লেগে বিদেয় নিচ্ছি। কত কথা মনে পড়ছে। কোথা থাকলো মা, কোথা থাকলো বাপ, কোথা থাকলো ভাই। নতুন মা আওয়াজ করে কাঁদতেও পারলে না, পেটের ভারে সে তখন হাঁসফাঁস করছে। গড়গড়িয়ে চোখে পানির ধারা নামল। বছরে 2 মাস করে আমার কাছে থাকবি, আমি নিয়ে আসবো। তা মনে হয় আমার বিয়ের পর থেকে শেষ ছেলেটো হওয়া পর্যন্ত এই নিয়মের তেমন লড়চড় হয় নাই। ওই মা যে আমাকে আমার নিজের মায়ের সুখ ভুলিয়ে দিয়েছিল। কদণ্ডের মধ্যে সে রেতে রেতেই কাহাররা বিয়ের পালকি পৌঁছে দিলে আমার শ্বশুর বাড়ি। আমি আমার জন্মস্থান থেকে চিরবিদায় লেলম। পৃষ্ঠা 24। মাটির রাজবাড়িতে আমার আদর। বিহানবেলাতেই আমার বাউরি কাহাররা এলো, পালকি সাজাতে লাগলে তারা। আমাকে রাজবাড়িতে নিয়ে যাবে। সে আবার কি ব্যাপার? কেউ কিছু বলে না আমাকে। নতুন বউ শুধোবই বা কাকে? শেষে কর্তা এসে ঘরে ঢুকে ঘাটটু একটু অন্যদিকে ঘুরিয়ে বললে, রাজবাড়ি গাঁয়েই, বেশি দূরে নয়, এ পাড়া থেকে ও পাড়া। কিন্তু গরুর গাড়িতে সেখানে গেলে মান থাকবে না, পালকিতেই যেতে হবে তোমাকে। গয়না যেখানে যা আছে সব পরো, বিয়ের লাল বেনারসিটা পরে নতুন বউ সেজেগুজে যেতে হবে, বুঝেছ? এরা রাজার আত্মীয়। কর্তা ওই বাড়িতে ছেলের মতন, সেই লেগে নতুন বউ দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে। এই আমি প্রথম কর্তাকে কাছ থেকে ভালো করে দেখলাম। কেমন পরিষ্কার কথা, তেমন করে কথা আমি তো এই জীবনে আর কাউকে বলতে শুনলাম না। আমাদের মতন গেঁয়ো ঘড্ডে কথা কোনো দিন তার মুখে শুনি নাই। এদিকে আবার সহজ মানুষ। হায়, তখন কি আর জানি ওই সহজ মানুষ কি কঠিন মানুষ। পালকি তুললে কি হিন্দু পাড়ায় একবারের সিং দরজায় নামালে। পালকিতে বসেই দরজার ফাঁক দিয়ে দেখলাম 2-3টে বড় বড় বাঁধা ঘাটওয়ালা পুকুরের ঘাস ঢাকা পাড়, আর বড় বড় বৃক্ষের পাশ দিয়ে লহমার মধ্যে পালকি এক বিরাট দরজার কাছে এসে দাঁড়িয়েছে। কর্তা কিন্তু হেঁটে একটু আগে সেখানে হাজির। আমি পালকির ভেতর থেকে চোখ তুলে যাকে দেখতে পেলাম, সাথে সাথে বুঝতে পারলাম সেই হলো ই বাড়ির গিন্নি। খুব ফর্সা মোটা মানুষ, বেশি লম্বা লয়, বয়স হয়েছে, সেই লেগে কোমর অনেকটো পড়ে গিয়েছে। এই ভেরালো মুখ চাইতে ভয় লাগে। মাথায় ছোট ছোট সাদা চুল, মোটা কুঁজো মানুষ, আবার বুড়ি। ইনি লিকিনি রাজার ভাগ্নি। আগেই কিছুই জানতাম না, এখন জানলাম এই গাঁই রাজার শ্বশুর বাড়ি। পৃষ্ঠা 25। হিন্দুদের মধ্যে রাজা লিকিনি যেতে তেমন উঁচু লয়, নিজের জেতের মধ্যে তেমন মেয়ে পেছিল না যে বিয়ে করে। শেষে এই গাঁয়েই এক গরিব ঘরে নিজের জেতের একটু সুন্দরী কন্যে পেয়েছিল, তাকেই লিকিনি বিয়ে করে। আবার সেই লেগেই নিজের ভাগ্নির ই গাঁয়েই বিয়ে দেয়। তাইলে ই গা হলো রাজার শ্বশুর বাড়ি। সেই লেগে ই গায়ে আছে পাকা শিবতলা, সেখানে 3টে পাকা মন্দির, আছে পাকা স্কুল। এমন স্কুল এদিকে আর একটাও নাই। আর সেই স্কুল চালানোর লেগে আছে বিরাট এক দিঘি আর বিস্তর জমি জমা। গায়ে আরও এক ঘর রাজার আত্মীয় আছে।
বোধহয় রাজার ভায়াদদের কেউ। তারাই সব জমি সম্পত্তি ভোগ করে, দেখাশোনা করে। ভাগ্নি তেমন কিছু পায় না। সেই ঘরের সাথে এই ভাগ্নি বাড়ির তেমন পোট নাই। এসব কথা পরে শুনেছি। তখন হাঁ করে তাকিয়ে থাকলুম কর্তামার মুখের দিকে। মুখে কি একটুও হাসি আছে? শুধু বললে, এসো। তার সাথে ঝি বউরা আমাকে পালকি থেকে নামিয়ে নিলে। কর্তামা মুখ ফিরিয়ে থপ থপ করে হাঁটতে শুরু করলে। আমরাও তার পেছু পেছু বাড়িতে ঢুকলুম। এ বিরাট এগনে। এগনে শুদ্ধ গোটা বাড়ি মাটির পাঁচিল দিয়ে ঘেরা, সব নিখুঁত ছিমছাম। এগনের ভেতরে এদিকে ওদিকে জাম গাছ, পেয়ারা গাছ, আমড়া গাছ, তা বাদে গেঁদা, সন্ধ্যামণি, পাতুরকুচি, তুলসী, এইসব গাছ। সারা উঠোনে ছিয়া। পরিপাটি করে এগনে লিকোনো, একটি শুকনো পাতা পড়ে নাই। এগনের উত্তর দিকে ঘেঁষে দক্ষিণ দুয়ারি মাটির দোতলা বড় কোঠাঘর। তার চাল খ্যারের, কড়িবর্গা শাল আর তাল কাঁড়ির। দেখে শুনে মনে হয় এমন ঘর চিরকাল থাকবে। আরও সব রান্নাঘর, হেঁসেল, বৈঠকখানা, সবই মাটির বটে, কিন্তু মনে হচ্ছে সব নতুন। মনে হচ্ছে মাটির ঘরে বাস করবে বলেই সব মাটির করেছে, নইলে পাকা বাড়ি করা এদের লেগে কিছুই লয়। এগনে পেরিয়ে দোতলা কোঠাঘরের চেওড়া উষারা পেরিয়ে একটু ঠান্ডা আঁধার ঘরে নিয়ে যে আমাকে একটু কাঠের পিঁড়িতে বসাইলে। কর্তামার পরনে সরু পাড়ের সাদা মিহি ধুতি, বেধবা তো, গায়ে কিন্তু ব্লাউজ নাই। তখনকার দিনে গায়ের বউঝিরা ব্লাউজ পরত না। কর্তামা এত বড় ঘরের বউ, ভেবেছিলাম তার গায়ে কি ব্লাউজ থাকবে না। ঘরের কোণে একটু পেল্লায় কাঁঠাল কাঠের দবজ চেয়ার পাতা ছিল। কর্তামা এসে সেই চেয়ারে বসলে। দেখলাম এনার পা দুটিও খালি। হ্যাঁ, মহারানীর মতন লাগছে বটে। ধপধপে সাদা মোটা মানুষ চেয়ার জুড়ে বসেছে, কোথাও একটু ফাঁক নাই। সেই চেয়ারে বসে একজনা মাঝবয়সী বউকে হাতের ইশারা করলে। বউটোর সিঁথিতে চেওড়া করে সিঁদুর লেপা। ঘরের এক কোণে রাখা একটু গয়নার বাক্স নিয়ে এসে বউটি আমার সামনে রাখলে। কর্তামা তখন আমার দিকে চেয়ে আস্তে আস্তে বললে, বৌমা, তোমার গায়ের গয়নাগুলি একটি একটি করে খোলো। আমার গয়না দিয়ে তোমাকে সাজিয়ে একবার নয়ন ভরে দেখি তো মা, কেমন লাগে। এই কথার পরে সব ভুলে কর্তামার মুখের দিকে চেয়ে দেখতে দেখতে আমি একটি একটি করে আমার গয়নাগুলি খুলতে লাগলাম। সব খোলা হয়ে গেলে কর্তামা আবার চোখের ইশারা করতে সে মাঝবয়সী বউটি কাঠের গয়নার বাক্স খুলে একটি একটি গয়না বার করে আমাকে পরিয়ে দিতে লাগলো। আঁধার ঘরে ওইসব খাঁটি সোনার ভারী গয়না ঝকমক করতে লাগলো। কেরমে কেরমে কঙ্কন, বাজু, কানপাশা, ফাঁদিনথ, টায়রা, গোট, ভারী বিছেহার সব আমাকে পরানো হলো। আরও গয়না ছিল, তবে শিয়ার পরানোর জায়গা নাই। কর্তামা বললে, বৌমা, এখন আর এইসব গয়না খুলো না। ওই বাক্সয় আরও গয়না আছে। তোমার গয়নাও এখন ওই বাক্সই থাকুক, যাবার সময় পালকিতে তুলে দেবে। কর্তামার এই কথার পরে বউটি আবার আমার সব গয়না সেই বাক্সয় ভরে বাক্সটা বন্ধ করে চাবি আমার সামনে রেখে দিলে। পৃষ্ঠা 27। কি বাহার সে গয়নার বাক্সর! তার সারা গায়ে হাতির দাঁতের কাজ, কেমন সব মনোহারী নকশা, আর চন্দন কাঠ দিয়ে তৈরি বলে সেই বাক্স হাতে করলেই সুবাস। সেই গন্ধ, সেই নকশা আর এই পৃথিবীতে নাই। কোথাও কোনোদিন উয়ার কেউ পাবে না। গয়না পরা হয়ে গেলে সাদা পাথরের বড় এক থালায় নানা রকম সন্দেশ মিষ্টি সাজিয়ে আমার সামনে রেখে দিলে। এই মিষ্টি গাঁ ঘরে মেলার কোনো কথাই নাই, শহর থেকে আনাতে হয়েছে। তারপর পায়েস, ক্ষীর, আরও কত কি যে এলো, হিসাব নাই। কর্তামা শুধু বললে, বৌমা খাও। অত মানুষের সামনে একাকে কিছু খাওয়া যায়? কোনো মতে এক আধটু খেয়ে আমি হাত গুটিয়ে বসে থাকলাম। সব শেষে কর্তামা কষ্ট করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললে, বৌমা, মনে রেখো তুমি আমার বড় ছেলের বউ। তোমার কিন্তু দেওর ননদ আছে, তারা সব ছোট। তাদের যখন বিয়ে থা হবে তখন আমি হয়তো থাকবো না, তোমাকেই সব দেখে শুনে নিতে হবে। কর্তামাও দেখলাম গেয় ভাষায় কথা বলে না।
আমি পালকিতে ওঠার পরে কর্তাকে নাম ধরে ডেকে বললে, বৌমা আমার সোনার পিতিমে, খবরদার তাকে কোনোদিন কষ্ট দিবি না, তাতে তোর ভালো হবে না। একটু মজার কথা বলি, এত যে কাণ্ড হলো, কর্তামা কিন্তু একবারও আমার গায়ে হাত দিলে না, ছুলে না। জানা কথা, সব মিটে গেলে কর্তামা আরেকবার গা ধুয়ে কাপড় বদলে তবে ঘরের কাজ করবে। পৃষ্ঠা 28। বড় সংসারে থই মেলে না। নতুন বউ আমি এসে উঠলুম ডোবা থেকে দিঘিতে। বড় সংসার, কিছুতেই থই মিলছে না। আমাদের বংশও বড় ছিল বটে, গাঁজোড়া বংশ, তবে সেসব আলাদা আলাদা ভাই ভাইয়াদের সংসার। আমাদের নিজের সংসার ছোট, মা যখন বেঁচে তখনও ছোট, তার মরার পরে কিছুদিন তো আরও ছোট। নতুন মা আসার পরে একে একে ভাই বোনগুলিন হতে হতে যখন আমার বিয়ের সময় হলো, তখন সংসার কতকটু বড় হয়েছে বটে, তা বলে এই বাড়ির মতন লয়। কর্তারা 5 ভাই, আমাকে নিয়ে বউ 2। মোটে বড় আর মেজ এই 2 ভাইয়ের বিয়ে হয়েছে, আর আর ভাইয়ের এখনো বিয়ে হয় নাই। ছোট ভাইটি তো খুবই ছোট, 8 বছরের হবে। 4 বোনের মধ্যে 2 জনার বিয়ে হয়েছে। বড় বোনটির স্বামী সংসার নিয়ে গাঁয়েই থাকে। মেজ জনার পোড়া কপাল, মাত্র 9 বছর বয়সে বেধবা হয়ে এই সংসারেই ফিরে এসেছে। বাকি 2 জনার এখনো বিয়ে হয় নাই। এত লোক সংসারে, তবে সবার উপরে আছে আমার শাশুড়ি। তার বয়স হয়েছে বটে, কিন্তু এখনো খুব শক্ত। 2-4 চুল পেকেছে, দাঁত একটিও পড়ে নাই, গোটা সুপুরি চিবিয়ে খেতে পারে। শাশুড়ি ফিট সাদা, কর্তার মতন সামলা নয়। বেধবা মানুষ, সাদা ধুতি পরনে, কপাল পর্যন্ত লাজ কাড়া, ঠিক বউ মানুষের মতন। দেখার সাথে সাথে বুঝতে পারলাম এই শাশুড়ি এই বাড়ির গিন্নি। তার পরের গিন্নি ওই বেধবা ননদ। 9 বছরেই বেধবা হয়ে ভাইদের সংসারে এসেছে। এই বাড়ির নিয়ম ঠিক হিঁদুদের মতন, বেধবার বিয়ে নাই এই বংশে। এই ননদ এখন ভরা যুবতী, আমার চেয়ে বড় বটে, তবে বেশি বড় লয়, বয়সে 4-5 বছর বেশি হতে পারে। আমি নতুন বউ হয়ে থাকলাম আর কদিন। কানে তুলো, পিঠে কুলো, চোখে ঠুলি লাগিয়ে সংসারের ঘানিতে জুতে গেলাম 2 দিন যেতে না যেতেই। পৃষ্ঠা 29। তবে এই এক সুবিধা, এই সংসারে আমার দেখার কিছু নাই। বাড়ির গিন্নি আছে, সেই দেখবে, যা করবার সেই করবে। বড় বউ আর আমি শুধু ঘূর্ণি পাক খেলেই হয়ে যাবে। হ্যাঁ, সেই যে ঘানি টানতে লাগলো, সারা জীবন একবারও আর থামতে পারলাম না। ডাইনে বললে ডাইনে, বায়ে বললে বায়ে, শুধুই হুকুম তামিল করা। এখন মনে হয় জীবনের কোনো কাজ নিজে নিজে করি নাই। নিজের ইচ্ছা কেমন করে খাটাতে হয় কোনো দিন জানি নাই। আমি কি মানুষ, না মানুষের ছেঁয়া? তাও কি আমার নিজের ছেঁয়া? তবে নিশ্চিন্তে বটে, কোনো কিছু তো নিজেকে ঠিক করতে হবে না। যা করবার, যা বলবার গিন্নি করবে, গিন্নি বলবে। আর কি যে সে গিন্নি, ওইটুকুন মানুষ, সাদা শাড়িতে কপাল পর্যন্ত ঢাকা, শরীরের কোথাও এতটুকু ধুলোবালি লেগে নাই। এত পরিষ্কার থাকে কেমন করে মানুষ, তাই ভাবতাম। মুখে 1-2 কথা, ভালোবেসেও লয়, মন্দবেসেও লয়। আর না পছন্দ কোনো কিছু করলে 2-1 বাক্যি যা বলতো, তা যেন কলজে ছ্যাঁদা করে দিত। এইটোতেই ভয় লাগতো বেশি। তবে বিচার ছিল বটে। একটি অন্যায় কাজ লয়, অন্যায্য কথা লয়, কোনো কিছু নিয়ে 2 করা লয়। একেবারে সূক্ষ্ম 16 আনা ন্যায্য বিচার। এমন না হলে কি অত বড় সংসার থাকে? সেই লেগে বলি, শাশুড়ি যেন এই জগতের লোক ছিল না। এদিকে সংসারের কর্তা কিন্তু মেজ জনা, আমার স্বামী। তার বড় ভাই আমার ভাসুর কর্তার চাইতে বছরের বড় হলে কি হয়, সে ছিল খুব আলাভোলা মানুষ, নিতান্তই ভালো মানুষ। বিষয় সম্পত্তির কোনো কিছুতেই তার আঠা ছিল না। জীবনের শেষ দিন পর্যন্ত সে যেন কর্তার ছোটই থেকে গেল, কোনো দায়িত্ব নিলে না। ছোট ভাইকে যেন একটু ভয় করতো মনে মনে। তার ছিল খাওয়ার শখ, জামা কাপড়ের শখ, তবে সে আর কতটুকুনি। ছেলেপুলে হলো না কোনো দিন, ভাই বোনদের ছেলেমেয়েরাই ছিল তার সব। পৃষ্ঠা 30। ছোট ছোট্ট ছেলেমেয়েদের কি ভালোই জীবাসত, বিশেষ আমার ছেলেমেয়েদের। পর
2 খোঁকার পরে আমার একটি খুঁকি হয়েছিল। সেই খুঁকি ছিল তার জান। বাড়িতে সে থাকতই না প্রায়। অনেক দিন পরে পরে যখনই বাড়ি আসতো সঙ্গে থাকতো হাঁড়ি ভরা মিষ্টি। মিষ্টি ছাড়া বাড়ি ঢুকতো না। হয়তো ব্যবসার টাকা নষ্ট করে কিংবা টাকা ধার করে ছেলে মেয়েদের লেগে মিষ্টি, খেলনা এইসব আনতো, আর কর্তার কাছে মুখ শুনতো এই লেগে। কর্তা বলতো, শুধু শুধু টাকা নষ্ট করবে কেন? কঠিন কঠিন কথা শুনে ভয় আর লজ্জা নিয়ে এমন করে দাঁড়িয়ে থাকতো ছোট ভাইয়ের সামনে, যেন চোরের দায়ে ধরা পড়েছে। কিন্তু কই পর্যন্তই। কথা এক কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে বার করে দিলে। বাড়িতে ঢুকলে ছেলেপুলেরা কেউ ঘাড়ে কেউ মাথায়। কেউ তো আর তাকে বড় চাচা বলতো না, বলতো বড় বাপ। সংসারের সব দায় ওই মেজকর্তার হলেও আবার এদিকে দেখো, তেমন দরকার পড়লে সে খবর দিয়ে বড় কর্তাকে বাড়িতে ডেকে এনে জিজ্ঞেস করতো অমুক কাজটু করবে কি না। বড় ভাইও তেমনি, তার শুধু একটি কথা, মনে হলে করোগা, ভালো মনে হলে করোগা। আমাদের এমন অবাক লাগতো, যখন তখন বড় ভাইকে এই বকা তো সেই বকা, আবার তেমন তেমন ব্যাপার হলে তার কাছেই হুকুম চাওয়া। কিন্তু কি কথাও বলতে হবে, ছোটকে জি কতটা সমীহ করতে হয়, যেদি ছোট তেমন সম্মানের যোগ্যী হয়, তাও দেখেছি এই সংসারে। কর্তাকে ওই বয়সে জি অত দায়িত্ব নিতে হয়েছিল, তার কারণ হলো আমার শ্বশুর 8 লটো ছেলে মেয়ে আর বেধবা স্ত্রী রেখে অল্প বয়সেই মারা যায়। কথাবার্তা শুনে আমার মনে হয় শ্বশুর বোধহয় খানিকটু আমার ভাসুরের মতনই বিষয় সম্পত্তি দেখে রাখবার মানুষ ছিল না। তবে সে আলাভোলা ছিল না। এলাকার হিন্দু মুসলমান বড় বড় মানুষের সাথে তার ওঠা বসা ছিল। শখ সাধও ছিল বোধহয় তেমনি। পৃষ্ঠা 31। নিজের পালকি ছিল 6 বেহারার পালকি। সেই পালকিটি দলিত ঘরের বারান্দায় ভেঙে চুরে পড়েছিল অনেক দিন। তা বাদে নিজের আরবি ঘোড়া ছিল তো বটেই। ঘোড়ায় চড়ে ইগায়ে উগায়ে বড় বড় লোকের বাড়িতে যেমন যেত, তেমনি তারাও সবাই এই বাড়িতে আসতো। শাশুড়ির চেয়ে শুনেছি মানুষজনের আসা যাওয়ার কামাই ছিল না। কোরমা, পোলাও, দই, মিষ্টি দেদার খরচ হতো। এমনি করে করেই জমি সম্পত্তি কতক বিক্রি হলো, কতক বেহাত হলো। শ্বশুর যখন মারা যায় তখন দেখিনি সংসারের বেহাল অবস্থা। শাশুড়ি বলতো, সংসার যখন ভেসে যায় যায় হয়েছে, তখন তার এই মেজ ছেলে এগিয়ে এসে হাল ধরলে, তা নাইলে সব যেত। কর্তার তখন কতই বা বয়স, 20 বছর হয়েছে কি হয় নাই। সেসব আমোদ আহ্লাদ বাদ দিয়ে ভাই বোনগুলিন আর মাকে নিয়ে জান পরাণ দিয়ে এই সংসারটাকে রক্ষা করলে। এই সংসারে এসে তাই দেখলাম বটে। সংসারের ভেতরে যা করবে সব মা, মা ছাড়া কথা নাই। নিজের স্ত্রী তো বটেই, পরে পরে যেসব ভাইয়ের বিয়ে হলো তাদের প্রত্যেকের বউকে চোখ কান বুঝে শাশুড়ির কথা মেনে চলতে হবে। শাশুড়িকে একটি কথা ঝাঁঝিয়ে বলেছে কিংবা কাজ করতে করতে ঘটি বাসন মাটিতে একটু ঠুকে আওয়াজ করেছে, আর রক্ষা নাই। কর্তা সোজা বাড়ির ভিতর ঢুকে বলবে যে এরকম করলে সে আরেকবার যদি এমন করে তাকে বাড়ি থেকে চলে যেতে হবে। তা কর্তাকে লাগতো না, আমার শাশুড়ির শাসনই যথেষ্ট ছিল। বউ হয়ে আসার পর থেকে অবশ্যই দেখেছি সংসার অনেকটাই ঠাউরেছে। শ্বশুরের মৃত্যুর পরে 7-8 বছর কর্তাকে কেউ বিয়ের কথা বলতে সাহস পায় নাই। আমার শাশুড়িও লয়, সেই লেগেই এত দেরিতে বিয়ে। সংসারে ঢুকে দেখলাম তখন একমাত্র সেজজনার বিয়ের বয়স হচ্ছে, বাকি ভাই বোনরা সব ছোট। বেধবা বোনটোর পরে তার আরও 2 ছোট বোনের বিয়ের বয়স হব। কিন্তু কি কপাল, এই সময় ঠিক ছোটর বড় যেটি সেই বোনটি মারা গেল। পৃষ্ঠা 32। কি অসুখ কে বলবে, মাস 2-3 কিছুই পেরায় খেলে না। খাবার দেখলেই বলতো অরুচি লাগছে। এই করে শুকিয়ে শুকিয়ে লেয়ালির দড়ি হয়ে গেল, কাটি কাটি হাত পা। তারপর একদিন আমাদের সকলের চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিলে। আহা, কতই বা বয়স! সারাটা জীবন তার সামনে, স্বামীর সংসার সন্তান কিছুই জানলে না। অকালে মা ভাই বোন সবাইকে কাঁদিয়ে চলে গেল। তখনকার দিনে মরে যাওয়াটা যেন কিছুই লয়, এমনি ভাবছিল মানুষের। 2-4 দিন কেঁদে কেটে সব ভুলে যেত। ডাক্তার বুদ্ধি তো তেমন ছিল না, যা বা ছিল শহরগঞ্জে
পাড়া গায়ে তার কিছুই মিলত না। কঠিন অসুখ হলে যার অসুখ সে যেমন, তেমনি তার সদররাও সব আশা ছেড়ে দিয়ে মৃত্যুর লেগে ঠায় অপেক্ষা করত। কলেরা আর বসন্ত, এই দুটো মহামারীতে বছরে কত লোক যে মরত তার আর সুমার নাই। অত কাঁদবে কে? কেঁদে কোনো লাভ নাই। যে কাঁদছে সেই দুদিন বাদে মরবে কি না কে বলবে? কলেরা বসন্ত বাদ দিয়ে আরেকটি অসুখ ছিল, বুকের ব্যারাম, যক্ষ্মা। রোগ হলে চিকিৎসার চেষ্টাও ছেড়ে দিত মানুষ। এক একটু বংশ নির্বংশ হয়ে যেত এই রোগে। যার হয়েছে এই রোগ সে হয়তো হাহা করে হাসছে, যা মন চায় তাই খেচ্ছে, তারপর একদিন টুকুস করে মরে গেল। মানুষ যে জান ভরে কাঁদবে তা কি করে কাঁদবে? দুদিন বাদে সেও যে টুকুস করে মরবে।